একটু আগে তোমাদের ক্লাসটা আমি করালাম, কিন্তু যাই হোক একটা ফোন এসেছিলো, দিয়ে আমি ফোনটা কেটেছিলাম, কিন্তু আমি আর খেয়াল করিনি যে আমার রেকর্ডিংটা বন্ধ হয়ে গেছে। দিয়ে আমি লাস্টে দেখছি যে রেকর্ডিং হয়নি। তো যাই হোক কিছুটা হয়েছিল, যাই হোক আমি প্রথম থেকে করে দিচ্ছি। সো আজকে আমি তোমাদেরকে যেটা আমি আজকে পড়াচ্ছিলাম সেটা হচ্ছে ভৌত বিজ্ঞানের প্রথম অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে পরিবেশের জন্য ভাবনা। অধ্যায়ের শুরুতেই কিন্তু আছে বায়ুমণ্ডল। সো তোমাদেরকে জানতে হবে যে বায়ুমণ্ডল জিনিসটা কী। তোমরা তোমাদের আশপাশটা একটু খেয়াল করো, চারপাশটা একটু খেয়াল করো। দেখো যে কিছু শূন্যস্থান দেখতে পাচ্ছ তোমরা, অবশ্যই কিছু শূন্যস্থান দেখতে পাবে, কিছু ফাঁকা জায়গা দেখতে পাবে। কিন্তু সেটা কিন্তু আসলে ফাঁকা নয়, সেখানে কিন্তু বায়ু আছে। ঠিক আছে, যাকে আমরা খালি চোখে দেখতে না পেলেও যখন বায়ুটা বয় তখন কিন্তু আমরা স্পর্শে বুঝতে পারি যে বায়ু বইছে। সুতরাং ফাঁকা স্থানে কিছু আছে। শুধু যে আমাদের ঘরের মধ্যে যে ফাঁকা স্থান সেখানে নয়, তুমি বাইরে বেরিয়ে দেখো তোমার চারপাশে, এবং তুমি উপরের দিকে তাকাও, কয়েকশো কিলোমিটার পর্যন্ত কিন্তু এই বায়ু বিস্তার লাভ করে। ঠিক আছে, সো এই যে বায়ু আমাদের চাদরের মতো আমাদেরকে আবৃত করে আছে, একে কিন্তু একসঙ্গে বলা হচ্ছে বায়ুমণ্ডল। ঠিক আছে, বায়ুমণ্ডল বলা হচ্ছে। এই বায়ুমণ্ডলের মধ্যে কিন্তু বিভিন্ন উপাদান অবস্থিত, বিভিন্ন উপাদান আছে বায়ুমণ্ডলের, যেগুলি আমরা এবার জানবো। চলো, বায়ুমণ্ডলের মধ্যে প্রথম যে উপাদান সেটি হচ্ছে গ্যাসীয় উপাদান। এই বায়ুমণ্ডলের মধ্যে বিভিন্ন বিভিন্ন প্রকার গ্যাস আছে। কীরকম গ্যাস তোমরা নাম শুনে থাকবে, অক্সিজেন, নাইট্রোজেন। সো বায়ুমণ্ডলের মধ্যে অবস্থিত সবচেয়ে বেশি যে গ্যাস সেটি হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন সবচেয়ে বেশি পরিমাণে আছে, নাইট্রোজেন সবচেয়ে বেশি পরিমাণে আছে, বোঝা গেল? সো এটি পরীক্ষায় তোমাদের প্রশ্নও আসে যে বায়ুমণ্ডলে উপস্থিত সবচেয়ে বেশি যে গ্যাস তার নাম কী, সেটা হয়ে যাবে নাইট্রোজেন গ্যাস। ঠিক আছে, তো শুধু যে গ্যাসীয় উপাদান থাকে সেটা নয়, তার সঙ্গে থাকে জলীয় বাষ্প, একই সঙ্গে থাকে ধূলিকণা। ঠিক আছে, তো তোমরা বুঝে গেলে যে বায়ুমণ্ডলের মধ্যে এই উপাদানগুলি অবস্থিত। সো এখানকার মধ্যে যদি বলো যে কী ধরনের প্রশ্ন আসে পরীক্ষায়, তাহলে এখানে একটি প্রশ্ন আসে, সেটি হচ্ছে যে বায়ুমণ্ডলের মধ্যে অবস্থিত যে গ্যাস, সবচেয়ে বেশি পরিমাণে যে গ্যাসটি অবস্থিত তার নাম বলো। তার নাম হচ্ছে নাইট্রোজেন। বা এক কথা এরকম আসতে পারে যে বায়ুমণ্ডলের মধ্যে কোন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে আছে, তখন বলবে নাইট্রোজেন সবচেয়ে বেশি পরিমাণে আছে। ঠিক আছে, চলো এবার আমরা বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর সম্পর্কে জানবো। তোমাদের বইয়ে এই স্তরগুলি সম্পর্কে দেওয়া আছে, কিন্তু দেখবে অনেক বড় বড় করে দেওয়া আছে, আমি অনেক ছোট করে এখানে খুব ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো সুতরাং তোমরা ভালোভাবে খেয়াল করো, লক্ষ্য করো, এদিকে কনসেন্ট্রেট করো। ঠিক আছে, দেখো এই যে স্তর আছে, এক মিনিট আমি পেনটা নিয়ে নিই। দেখো, এটি হয়ে যাচ্ছে আমাদের ভূপৃষ্ঠ। ঠিক আছে, সো ভূপৃষ্ঠ থেকে প্রথমে যে স্তর আছে সেটি হয়ে যাচ্ছে ট্রপোস্ফিয়ার। নেক্সট যে স্তর আছে বায়ুমণ্ডলের সেটি হয়ে যাচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে মেসোস্ফিয়ার, নেক্সট থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এবং সবচেয়ে শেষে আছে ম্যাগনেটোস্ফিয়ার। সো আজকে তোমাদেরকে আমি এই 6টি স্তর সম্পর্কে পড়াবো, এবং তোমরা আরেকটি স্তরের নাম শুনে থাকবে। অবশ্যই তোমরা হয়তো কেউ কেউ বলতেও শুরু করেছো যে আরেকটি স্তরের নাম বলা হলো না, সেটি হচ্ছে ওজোনোস্ফিয়ার বা ওজোন স্তর। এখানে আমি নামটা উল্লেখ করিনি, তার কারণ এই যে ওজোন স্তর সেটি কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই অবস্থিত। এই যে স্ট্র্যাটোস্ফিয়ার তোমরা দেখতে পাচ্ছ, এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই কিন্তু ওজোন স্তর অবস্থিত। কোনটা ওজোন স্তর? এই দেখো, এই লাল কালারে আমি এটা চিহ্নিত করে দিয়েছি, এটি হয়ে যাচ্ছে ওজোন স্তর। বোঝা গেল? চলো আমি ইরেজ করে দিই, দিয়ে আমি তোমাদেরকে পরপর দেখাই। ইরেজ করে দিলাম। ঠিক আছে, দেখো এই যে এই যে ট্রপোস্ফিয়ার আছে, এই যে ট্রপোস্ফিয়ার আছে, এই ট্রপোস্ফিয়ারের যে ঊর্ধ্বসীমা, এই যে ঊর্ধ্বসীমা, শেষ সীমানা, এই শেষ সীমানাটাকে বলা হয় ট্রপোপোজ। মনে রাখবে এটা, ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমানাকে বলা হয় ট্রপোপোজ। এবার দেখো তোমাদের ওজোন স্তরটা আমি দেখাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ ওজোন স্তর এটা। একইভাবে স্ট্র্যাটোস্ফিয়ারের যে ঊর্ধ্বসীমানা আছে তাকে বলা হয় স্ট্র্যাটোপোজ। ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমানাকে বলা হয় ট্রপোপোজ, এবং স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমানাকে বলা হয় স্ট্র্যাটোপোজ। এই দুটো কিন্তু মনে রাখবে। ঠিক আছে, বেশ, এবার আমরা বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলি সম্পর্কে পরপর জানব। দেখো, প্রথমে আমরা জানব ট্রপোস্ফিয়ার সম্পর্কে। ট্রপোস্ফিয়ার সম্পর্কে আমরা জানবো, যেটি প্রথম বৈশিষ্ট্য সেটি হচ্ছে সর্বনিম্ন স্তর। সো বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরের নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার। ঠিক আছে, তাহলে ট্রপোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর, এটি এর একটি বৈশিষ্ট্য। ঠিক আছে, দেখো নেক্সট যেটা আমরা জানবো যে বায়ুমণ্ডলের 75% গ্যাসীয় উপাদান, যে গ্যাসীয় উপাদান আছে তার 75% এই ট্রপোস্ফিয়ারের মধ্যেই অবস্থিত। একই সঙ্গে ধূলিকণা, জলীয় বাষ্প বেশিরভাগই এই ট্রপোস্ফিয়ারের মধ্যেই কিন্তু অবস্থিত। যেহেতু এগুলি এই ট্রপোস্ফিয়ারের মধ্যে বেশি অবস্থিত, তাই মেঘ, ঝড়, বৃষ্টি এই স্তরেই কিন্তু ঘটে। ঠিক আছে, তাই এই স্তরকে ক্ষুব্ধমণ্ডল বা পরিবর্তনশীল স্তর বলা হয়।
ঠিক আছে? ক্ষুব্ধমণ্ডল কেন বলা হয় এটা আশা করি বলতে হবে না। কারণ যেহেতু মেঘ ঝড় বৃষ্টি ঘটছে, তাই এই নামে ডাকা হচ্ছে ক্ষুব্ধ অর্থাৎ মানে রাগী, রাগী ভাব একটা। তোমরা এটা বুঝেই গেছো। কিন্তু পরিবর্তনশীল স্তর কেন বলা হচ্ছে? এটা বলছি আমি তোমাদেরকে। দেখো, তোমরা গ্রীষ্মকালে খেয়াল করবে, দেখবে সকালে একরকম পরিবেশ, আবার বিকেলের দিকে আরেক রকম পরিবেশ। সকালে শান্ত আবহাওয়া, শান্ত পরিবেশ, বিকেলে দেখবে ঝড় বৃষ্টি। কালবৈশাখী আসে যেহেতু শীতকালে বলছি, সরি, আবার গ্রীষ্মকালে কালবৈশাখী যেহেতু আসে। তো এই যে পরিবর্তন হচ্ছে পরিবেশের, দেখবে সকালে একরকম, তারপরে তারপরে দেখবে বিকেলে আরেক রকম। আমরা কোন স্তরে পরিবর্তন দেখতে পাই? আমরা যেহেতু ট্রপোস্ফিয়ারের মধ্যে আছি, তাই স্বাভাবিকভাবে ট্রপোস্ফিয়ারের পরিবর্তন লক্ষ্য করতে পারবো আমরা। তাই কোন স্তরে পরিবর্তনের কথা বলছি আমি? ট্রপোস্ফিয়ারের। যেহেতু পরিবর্তন হচ্ছে, যেহেতু পরিবেশের পরিবর্তন হচ্ছে, সকালে একরকম পরিবেশ, বিকেলে আরেক রকম পরিবেশ, তাই এই স্তরকে বলা হয় পরিবর্তনশীল স্তর। বোঝা গেল? দেখো, এই স্তরে এক ধরনের উত্তাপ দেখা যায়, যাকে বলা হয় বৈপরীত্য উত্তাপ। এই স্তরেই কিন্তু দেখা যায়। ঠিক আছে? আর এই স্তরের আরেকটি যেটি বৈশিষ্ট্য হচ্ছে যে, এই স্তর থেকে তুমি প্রত্যেক ১ কিমি উচ্চতা বৃদ্ধিতে ৬.৪ ডিগ্রি সেন্টিগ্রেড হারে কিন্তু উষ্ণতা কমে যাবে। তুমি ১ কিমি উপরে ওঠো, তো উষ্ণতা দেখবে ৬.৪ ডিগ্রি সেন্টিগ্রেড কমে গেছে। ঠিক আছে? দেখো, নেক্সট যেটা বলব যে, এই স্তরে বায়ুর চাপ সর্বাধিক। বায়ুর চাপ সর্বাধিক থাকার কারণ তোমাদেরকে বলার অপেক্ষা রাখে না। কারণ তোমরা বুঝতেই পারছো যে বায়ুমণ্ডলের বেশিরভাগ উপাদানই এখানে অবস্থিত। ঠিক আছে? যেহেতু বায়ুমণ্ডলের বেশিরভাগ উপাদান এখানেই অবস্থিত, তাই এই স্তরকে কিন্তু সর্বাধিক ঘনত্ব বিশিষ্ট স্তরও বলা হয়। যদি জিজ্ঞেস করা হয় যে বায়ুমণ্ডলের কোন স্তর সর্বাধিক ঘনত্ব বিশিষ্ট, তখন তোমরা বলবে ট্রপোস্ফিয়ার। বোঝা গেল? সো ট্রপোস্ফিয়ারের এই যে ৭টি বৈশিষ্ট্য, এই ৭টি বৈশিষ্ট্য তোমরা মনে রাখবে। তোমরা কিন্তু ভেবে নিও না যে প্রত্যেকটা স্তরের কিন্তু এতগুলো বৈশিষ্ট্য মনে রাখতে হবে, না, না। ট্রপোস্ফিয়ার সম্পর্কে একটু বেশি মনে রাখো, এখান থেকে বেশি প্রশ্ন আসে, ওই জন্য। চলো, এবার আমরা নেক্সট যে স্তর সম্পর্কে জানবো, তার নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের উপরে অবস্থিত স্ট্র্যাটোস্ফিয়ার। দেখো, স্ট্র্যাটোস্ফিয়ারের কিন্তু একটু অন্যরকম ব্যাপার। এখানে কিন্তু মেঘ ঝড় বৃষ্টি কিছুই হয় না, তাই এই স্তরকে শান্তমণ্ডল বলে। যেহেতু মেঘ ঝড় বৃষ্টি কিছুই হয় না, তাই যে জেট প্লেনগুলি আছে, সেই প্লেনগুলি কিন্তু এই স্তরেই চলাচল করে। স্বাভাবিকভাবে মেঘ ঝড় বৃষ্টি কিছুই হয় না, আবহাওয়ার চেঞ্জ হওয়ার কোনো আশঙ্কা থাকে না, তাই এই স্তরেই চলাচল করে কিন্তু। ঠিক আছে? দেখো, তোমরা দেখতেই পাচ্ছ আমি লিখে দিয়েছি যে জেট প্লেনগুলি এই স্তরে চলাচল করে। দেখো, নেক্সট যেটা আমি বলবো ওজোন স্তর সম্পর্কে। প্রথমে আমি তোমাদেরকে বলেছিলাম যে এই যে ওজোন স্তর, সেটি কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে অন্তর্গত, তাই এখানে আমি আলোচনা করব। দেখো, ওজোন স্তর হচ্ছে ওজোন গ্যাসের স্তর। এখানে কিন্তু ওজোন গ্যাস অবস্থিত। ঠিক আছে? ওজোন গ্যাসের সংকেত হচ্ছে O3। তো O3 যে গ্যাস বা ওজোন যে গ্যাস, সেই গ্যাস কিন্তু সেই গ্যাস নিয়ে কিন্তু এই স্তরটি গঠিত। ওজোন স্তর, বা আরেক নামে একে ডাকা হয়, সেটি হচ্ছে ওজোনোস্ফিয়ার। বোঝা গেল? দেখো, এই ওজোন স্তর কী করে? এই ওজোন স্তর সূর্য থেকে যে পৃথিবীতে যে তাপ আসে, আলো আসে, সেই আলোর সঙ্গে কিন্তু ইউভি রশ্মি বা আল্ট্রা ভায়োলেট রশ্মি, বা বাংলায় যাকে বলা হয় অতিবেগুনি রশ্মি, এই রশ্মি কিন্তু পৃথিবী পৃষ্ঠে আসে। ঠিক আছে? এই ওজোন স্তর কিন্তু পৃথিবী পৃষ্ঠে আসতে দেয় না, বাধা দান করে। এই যে ইউভি রশ্মি আছে, এই ইউভি রশ্মি যদি পৃথিবী পৃষ্ঠে চলে আসে, তাহলে কী কী ক্ষতি করে আমাদেরকে? আমাদের বিভিন্ন ক্ষতি করে, যেমন আমাদের ত্বকে ক্যান্সার ঘটায়, ত্বকে ক্যান্সার তৈরি হয় ওর জন্য। তারপরে গাছপালার ক্ষতি করে, ভূপৃষ্ঠের তাপমাত্রা বাড়িয়ে তোলে। ঠিক আছে? এইসব ক্ষতি কিন্তু করে আমাদের। আর এই ওজোন স্তর যে আছে, এই ওজোন স্তর কিন্তু ইউভি রশ্মিকে আটকে দেয়, পৃথিবী পৃষ্ঠে বা ভূপৃষ্ঠে কিন্তু আসতে দেয় না। তাই এই ওজোন স্তরকে আরেক নামে ডাকা হয়। সেই নামটি কি? সেই নামটি হচ্ছে প্রাকৃতিক সৌরপর্দা। যেহেতু ইভি রশ্মি বা অতিবেগুনি রশ্মিকে বাধা দান করছে পৃথিবী পৃষ্ঠে আসতে, তাই একে বলা হচ্ছে প্রাকৃতিক সৌরপর্দা। এই ওজোন স্তর সম্পর্কে আরেকটু জানবো, আমরা একটু পরেই জানবো। এখন তোমরা আপাতত এটিই জেনে রাখো যে এই স্তর ইভি রশ্মি বা অতিবেগুনি রশ্মিকে পৃথিবী পৃষ্ঠে আসতে দেয় না, তাই এই স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে। দেখো, নেক্সট আমরা জানবো মেসোস্ফিয়ার সম্পর্কে। দেখো, মেসোস্ফিয়ার সম্পর্কে আমরা যে প্রথম বৈশিষ্ট্যটি জানবো, সেটি হচ্ছে শীতলতম স্তর। সো তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে বায়ুমণ্ডলের কোন স্তরটি সবচেয়ে শীতলতম স্তর, তোমরা বলবে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার সম্পর্কে আরেকটি যেটি খুব গুরুত্বপূর্ণ কথা, সেটি হচ্ছে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়। মহাশূন্যে যে উল্কাপিণ্ড আসে, সেটি কিন্তু মহাশূন্য থেকে যে উল্কাপিণ্ড আসে, সেটি কিন্তু মেসোস্ফিয়ারেই পুড়ে ছাই হয়ে যায়। যার কারণে এই উল্কাপিণ্ড ভূপৃষ্ঠে আসতে পায় না, বা আসার আগেই কী হয়, এটা মেসোস্ফিয়ারেই পুড়ে ছাই হয়ে যায়। দেখো, নেক্সট আমরা জানবো থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার সম্পর্কে। দেখো, থার্মোস্ফিয়ারে বা এই যে আয়োনোস্ফিয়ার আছে, এই স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। এই বেতার তরঙ্গের জন্য কিন্তু আমরা রেডিও শুনতে পাই। আর এই স্তরে কিন্তু বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। নেক্সট, এই স্তরে কিন্তু একরকম আলো দেখা যায়, যাকে বলা হয় মেরুজ্যোতি। সো এই স্তরে কিন্তু মেরুজ্যোতি দেখা যায়। সো এই স্তরেই মেরুজ্যোতি দেখা যায়। দেখো, নেক্সট যে স্তর সম্পর্কে আমরা পড়বো, এক্সোস্ফিয়ার সম্পর্কে।
তোমরা শুনেছো হয়তো যে বিভিন্ন সময়ে আমাদের যে গবেষণা কেন্দ্র আছে, ইসরো যাকে বলা হয়, আমেরিকার হচ্ছে নাসা, এখান থেকে বিভিন্ন সময় বিভিন্ন উপগ্রহ পাঠানো হয়। ঠিক আছে? উপগ্রহ পাঠানো হয়, কৃত্রিম উপগ্রহ যাকে বলা হয়। কৃত্রিম উপগ্রহ পাঠানো হয় যে তো ভারত থেকে পাঠানো প্রথম কৃত্রিম উপগ্রহ যার নাম হচ্ছে আর্যভট্ট। ঠিক আছে? এই যে কৃত্রিম উপগ্রহগুলি পাঠানো হয় পৃথিবীকে আবর্তন করবে, যারা কি করবে? যারা পৃথিবীকে আবর্তন করবে এবং বিভিন্ন সংবাদ সেই গবেষণা কেন্দ্রে পাঠাবে। সো এইজন্য কৃত্রিম উপগ্রহ পাঠানো হয়। সো এই যে কৃত্রিম উপগ্রহগুলো পাঠানো হয়, এই কৃত্রিম উপগ্রহগুলি কোন স্তরে অবস্থান করে বায়ুমণ্ডলের? এরা কিন্তু বায়ুমণ্ডলের এক্সোস্ফিয়ারে অবস্থান করে। বোঝা গেল? দেখো, এই স্তরে কিন্তু কৃত্রিম উপগ্রহগুলি পৃথিবীকে আবর্তন করে। সো যে কৃত্রিম উপগ্রহ পাঠানো হয় সেগুলি এক্সোস্ফিয়ারে অবস্থান করে। নেক্সট দেখো, নেক্সট এবং লাস্ট সর্বশেষ স্তর ম্যাগনেটোস্ফিয়ার। এই ম্যাগনেটোস্ফিয়ারে বায়বীয় উপাদান যেগুলি আছে সেগুলি কিন্তু বলয় আকারে থাকে। আর বলয় আকারে থেকে এরা কিন্তু এক ধরনের বলয় তৈরি করে যার নাম হচ্ছে ভ্যান অ্যালেন বিকিরণ বলয়। সো তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায়, তখন তোমরা বলবে ম্যাগনেটোস্ফিয়ারে। ঠিক আছে? সো এই হলো তোমাদের বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর এবং তাদের সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেগুলি তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করা হতে পারে। সো আশা করি বায়ুমণ্ডলের এই যে স্তরগুলি সম্পর্কে তোমাদের ধারণা জন্মে গেছে, ধারণা তৈরি হয়ে গেছে। আর শুধু যেমন তেমন ধারণা তৈরি হয়নি, মেন ধারণা তৈরি হয়েছে যেগুলি থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। সো চলো এবার আমরা অন্য কিছু দেখি। দেখো, এবার আমরা ওজোন স্তর সম্পর্কে জানবো, আরেকটু বেশি জানবো। ওজোন স্তরের ক্ষয় সম্পর্কে জানবো। দেখো, ওজোন স্তর ক্ষয় হচ্ছে, আমি একটু আগে তোমাদেরকে বললাম যে ওজোন স্তর কী কাজ করছে? ইউভি রশ্মিকে পৃথিবী পৃষ্ঠে আসতে দেয় না। ঠিক আছে? ক্ষতিকারক যে ইউভি রশ্মি আছে সেই ইউভি রশ্মিকে পৃথিবী পৃষ্ঠে আসতে দেয় না। কিন্তু এই ওজোন স্তর কিন্তু ক্ষয় হচ্ছে, যার ফলে ইউভি রশ্মি ভূপৃষ্ঠে চলে আসছে, আমাদের ক্ষতি করছে। সো এই ক্ষয় সম্পর্কে আমরা জানবো। দেখো, ক্ষয়ের জন্য কেউ না কেউ তো দায়ী হবে। সো দায়ী হচ্ছে গ্যাস, আর পরোক্ষভাবে দায়ী হচ্ছে মানুষ। মানুষের কারণে এই গ্যাসগুলি উৎপন্ন হচ্ছে। দেখো, দায়ী যে গ্যাস, যদি বলা হয় সবচেয়ে বেশি দায়ী কোন গ্যাস, তখন বলা হবে সিএফসি। সিএফসি যে গ্যাস আছে যার পুরো নাম ক্লোরোফ্লোরোকার্বন, এই গ্যাসই কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে দায়ী এই ওজোন স্তর ক্ষয়ে। এই গ্যাস কোথা থেকে নির্গত হয়? এই গ্যাস নির্গত হয় আমাদের কোথা থেকে বলো তো? ফ্রিজ থেকে নির্গত হয়, যাকে বাংলায় বলা হয় রেফ্রিজারেটর। তাহলে দেখো, পরোক্ষভাবে তো মানুষের হাত আছেই। রেফ্রিজারেটর কে চালায়? ফ্রিজ কে চালায়? মানুষই তো চালায়। সো তোমরা বুঝতেই পারছো সবচেয়ে দায়ী যে গ্যাস সেটি হচ্ছে, সবচেয়ে বেশি দায়ী যে গ্যাস সেটি হচ্ছে সিএফসি। এবং একই সঙ্গে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড সমূহ যেগুলো আছে সেগুলোও কিন্তু দায়ী, যেমন NO2। বোঝা গেল? তাহলে এইসব গ্যাস দায়ী। আচ্ছা, ওজোন স্তর ক্ষয় তো হচ্ছে, এই ক্ষয়ের প্রভাবে কিন্তু কিছু কুপ্রভাব আমাদের উপর পড়ছে, আমাদের উপর কিছু কুপ্রভাব পড়ছে। এই কুপ্রভাবের মধ্যে যে দুটি গুরুত্বপূর্ণ কুপ্রভাব সেই দুটি আমরা জানবো। দেখো, মেন যে কুপ্রভাব সেটি হচ্ছে ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। ইউভি রশ্মির প্রভাবে কিন্তু ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। কীভাবে ইউভি রশ্মির প্রভাবে? ওজোন স্তর ক্ষয়ের ফলে তো ইউভি রশ্মি ভূপৃষ্ঠে চলে আসছে, বুঝতে পারছো? সো স্বাভাবিকভাবেই ওজোন স্তর ক্ষয়ের কারণে কিন্তু এগুলো হচ্ছে। কী হচ্ছে? ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং মানুষের ত্বকে ক্যান্সার হচ্ছে। মানুষের ত্বকে ক্যান্সার, এবার ত্বকে ক্যান্সার এই ইউভি রশ্মির জন্যই হয় এরকম নয়, অন্যান্য কারণও থাকতে পারে, কিন্তু এটাও একটা কারণ, ইউভি রশ্মির জন্যও ত্বকে ক্যান্সার হয়। ঠিক আছে? দেখো, তোমাদের মাধ্যমিকে একটা প্রশ্ন এসেছিল, কোন সালে এসেছিল সেটি আমি মনে করতে পারছি না, যাই হোক, কিন্তু এই প্রশ্নটি এসেছিল যে ইউভি রশ্মির প্রভাবে সিএফসি থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজন করে দেয়? তোমরা আমার কথা শোনো, এখানে বলা হচ্ছে যে ইউভি রশ্মির প্রভাবে সিএফসি থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন যে গ্যাস আছে তাকে অক্সিজেনে ভেঙে দিচ্ছে? দেখো, উত্তরটি হবে ক্লোরিন বা সিএল। কিন্তু কীভাবে হচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখাবো যে সিএল কীভাবে করছে, সিএল কীভাবে বা ক্লোরিন কীভাবে সিএফসি থেকে ক্লোরিন কীভাবে ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজন করে দিচ্ছে, এটি তোমাদেরকে আমি দেখাবো যে ক্লোরিন কীভাবে ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজন করে দিচ্ছে। উত্তরটি ক্লোরিন। তো ক্লোরিনই বিয়োজন করবে। সো কীভাবে বিয়োজন করছে তার বিক্রিয়াটি আমি তোমাদেরকে দেখাচ্ছি, চলো। দেখো, এই যে সিএল আছে, পেনটা নিয়ে নিই। এই যে সিএল আছে, দেখো, এই সিএল কী করছে? ও থ্রি এটা লিখলাম আমি, ও3কে কী করছে? কিসে কিসে ভেঙে দিচ্ছে বলো তো? সিএলও অর্থাৎ ক্লোরিন মনোক্সাইড, আরেকটি যে জিনিস তৈরি করছে সেটি হচ্ছে অক্সিজেন। ঠিক আছে? এখানে বলবে তোমরা অক্সিজেনের আগে 2 কেন লাগানো হয়েছে? এই 2 কেন লাগানো হয়েছে? দেখো, এখানে অক্সিজেন পরমাণু কটি ছিল? 3টি ছিল। দেখো, একটি ক্লোরিনে যুক্ত হয়ে ক্লোরিন মনোক্সাইড তৈরি করেছে, বাকি আর কটা আছে? বাকি আর 2টি আছে, ওই জন্য এখানে 2 লাগানো হয়েছে। ঠিক আছে? আর দুটি অক্সিজেন পরমাণু মিলে কী গঠিত করে? দুটি অক্সিজেন তৈরি করে। ঠিক আছে? এই যে ওই জন্য O2, অক্সিজেনের সংকেত কি? O2, বুঝতেই পারছো?
তাহলে তোমরা দেখলে যে সিএফসি থেকে এটা কিন্তু সিএফসি থেকে নির্গত হয়, এই ক্লোরিন কিন্তু সিএফসি থেকে নির্গত হয়। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে সিএফসি থেকে নির্গত হয়ে ক্লোরিন অক্সিজেন ওজোন গ্যাসকে ক্লোরিন মনোক্সাইড এবং অক্সিজেনে বিয়োজন করে দিচ্ছে। বোঝা গেল? এখানে আমাকে যখন আমি ক্লাসটা করাচ্ছিলাম তখন চাঁদনী নামক একজন স্টুডেন্ট আমাকে কিন্তু একটা প্রশ্ন করেছিল যে কীভাবে ওজোন স্তরের একই সঙ্গে ধ্বংস এবং সৃষ্টি হচ্ছে, ওজোন স্তরের ধ্বংস সৃষ্টি একই সঙ্গে হয়, ব্যাখ্যা করো, এরকম একটা প্রশ্ন যা করেছিল আমাকে। সো আমি ওকে দেখিয়েছিলাম, কিন্তু তোমাদেরকে আমি দেখাই, যেহেতু প্রশ্নটা ভালো তো তোমাদেরকে দেখাই। আমি স্লাইডে ওটা নিতে পারিনি, যাই হোক, কিন্তু আমার ও যেহেতু প্রশ্নটা করলো খুব ভালো লাগলো প্রশ্নটা, ওকে আমি দেখিয়েছি, তোমাদেরকে দেখাই। চলো দেখাই এবার। দেখো, ওজোন স্তর কিন্তু প্রাকৃতিকভাবে ক্ষয়ও হয়, প্রাকৃতিকভাবে সৃষ্টিও হয়। ঠিক আছে, এবার প্রশ্ন আসছে, যদি ধ্বংস সৃষ্টি প্রাকৃতিকভাবে হচ্ছেই, তাহলে ওজোন স্তর ক্ষয় সম্পর্কে আলোচনা করে কী লাভ, তাই না? দেখো, ধ্বংস সৃষ্টি যেটা প্রাকৃতিকভাবে হচ্ছে, যদি সেই ঘটনাটাই ঘটতো তাহলে কিন্তু ওজোন স্তরের ক্ষয় হতো না। কেন বলো তো? ক্ষয় হচ্ছে আবার সৃষ্টি হচ্ছে, ক্ষয় হচ্ছে আবার সৃষ্টি হচ্ছে, কিন্তু মানুষের পরোক্ষ হস্তক্ষেপের ফলে কিছু গ্যাস, ওই গ্যাসের কারণে ধ্বংসের পরিমাণটা বেড়ে যাচ্ছে, সুতরাং ওই জন্য ধ্বংস হয়ে যাচ্ছে। তা না হলে কি, যতটুকু পরিমাণ ধ্বংস হচ্ছিল প্রাকৃতিকভাবে ততটুকু পরিমাণই সৃষ্টি হয়ে যাচ্ছিল, কিন্তু এখন এক্সট্রা ধ্বংস হয়ে যাচ্ছে, বেশি পরিমাণে ধ্বংস হয়ে যাচ্ছে, যতটা না উৎপন্ন হচ্ছে তার থেকে বেশি ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ মানুষের পরোক্ষ হস্তক্ষেপ। এই পরোক্ষ হস্তক্ষেপের ফলে কোন কোন গ্যাস নির্গত হচ্ছে? সিএফসি, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড সমূহ, এরা কিন্তু সেই ওজোন গ্যাসকে কিন্তু ভেঙে দিচ্ছে। বোঝা গেল? এবার কথা হচ্ছে যে কীভাবে ওজোন গ্যাস তৈরি হচ্ছে আবার ধ্বংস হচ্ছে। দেখো, আমি তোমাকে ছোট্ট করে দেখাচ্ছি। দেখো, এই যে আমাদের O3 আছে, এই O3 ইউভি রশ্মির প্রভাবে, প্রথমে ধ্বংসটা দেখাচ্ছি। ইউভি রশ্মির প্রভাবে কী হচ্ছে, এটি কিন্তু O2 অর্থাৎ অক্সিজেন এবং একটি অক্সিজেন পরমাণু তৈরি করে, একটি অক্সিজেন অণু এবং একটি অক্সিজেন পরমাণু তৈরি করে। ঠিক আছে, সুতরাং দেখো, এই O3 কিন্তু ধ্বংস ঘটলো, O3 ধ্বংস হয়ে গেল, এখানে ধ্বংস হয়ে কী কী তৈরি হলো? দেখো, একটি অক্সিজেন অণু তৈরি হলো, যেহেতু দুটি অক্সিজেন পরমাণু মিলে একটি অক্সিজেন অণু তৈরি করবে, তাই দেখো এখানে একটি অক্সিজেন অণু তৈরি হলো এবং একটি অক্সিজেন পরমাণু তৈরি হলো। ঠিক আছে, অর্থাৎ এখানে যেটা আমি তোমাকে দেখালাম, যেটা আমি চাঁদনিকে দেখালাম একটু আগে, তোমাদেরকে নয়, চাঁদনিকে যেটা একটু আগে দেখালাম আমি, যে দেখো এরকমভাবে হচ্ছে। আর দেখো সৃষ্টি কীভাবে হচ্ছে। দেখো, এই যে O2 এবং অক্সিজেন পরমাণু আবার ইউভি রশ্মির প্রভাবে বা উপস্থিতিতে আবার কিন্তু এরা O3 তৈরি করছে। ঠিক আছে, সো এখানে ধ্বংস হচ্ছে, ইউভি রশ্মির প্রভাবে ধ্বংস হচ্ছে, আবার ইউভি রশ্মির প্রভাবে সৃষ্টিও হচ্ছে। ঠিক আছে, শুধু যদি এই ঘটনাটাই ঘটতো তাহলে কিন্তু ওজোন স্তরের ক্ষয় হতো না, কারণ দেখো ধ্বংস হচ্ছে সৃষ্টি হচ্ছে, ধ্বংস হচ্ছে সৃষ্টি হচ্ছে, কিন্তু মানুষের পরোক্ষ হস্তক্ষেপের ফলে কী হচ্ছে, ধ্বংসের পরিমাণটা বেড়ে যাচ্ছে। বোঝা গেল? সো চলো, যেটা আমি বললাম, চাঁদনিকে দেখিয়েছিলাম আমি ছোটো করে, যে দেখো O3-এর মধ্যে 3টি অক্সিজেন পরমাণু আছে। ঠিক আছে, এই অক্সিজেন পরমাণু মিলেই আবার সে তৈরি করছে, আবার সেই ভেঙে তৈরি হচ্ছে অক্সিজেন অণু আর অক্সিজেন পরমাণু, আবার অক্সিজেন পরমাণু এবং অণু মিলে তৈরি হচ্ছে O3। বোঝা গেল? চলো নেক্সটে যাবো আমরা এবার। দেখো, নেক্সট দেখো, গ্রিন হাউস গ্যাস সম্পর্কে আমরা পড়ব। বায়ুমণ্ডলে এইসব গ্যাস আছে, তার মধ্যে কিছু কিছু গ্যাস যাদেরকে বিশেষ নামে ডাকা হয়, সেই নামটি কি? সেই নামটি হচ্ছে গ্রিন হাউস গ্যাস। গ্যাসগুলি কী কী? চলো, প্রধান যে গ্যাস, গ্রিন হাউস প্রধান গ্যাস, গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে প্রধান যে গ্রিন হাউস গ্যাস তার নাম হচ্ছে CO2। CO2 হচ্ছে প্রধান গ্রিন হাউস গ্যাস। যে সমস্ত গ্রিন হাউস গ্যাস আছে সেগুলির মধ্যে প্রধান হচ্ছে CO2। চলো, CO2 সম্পর্কে বিভিন্ন পরীক্ষায় কীরকম প্রশ্ন দেখা গেছে সেগুলো নিয়ে আমি তোমাদের তৈরি করেছি স্লাইড। দেখো, প্রধান গ্রিন হাউস গ্যাস, তোমাদেরকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে প্রধান গ্রিন হাউস গ্যাসটির নাম লেখো, তখন তোমরা বলবে CO2। একইভাবে CO2-র আরও দুটি বৈশিষ্ট্য যেগুলি জিজ্ঞেস করার মতো পরীক্ষায়, চলো দেখে নিই। বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধিতে বা বিশ্ব উষ্ণায়নে সর্বাধিক অবদান কোন গ্যাসের? তখন তোমরা বলবে CO2। ঠিক আছে, তাহলে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধিতে বা বিশ্ব উষ্ণায়নে এই CO2-র অবদান সর্বাধিক। ঠিক আছে, দেখো এই CO2 কোথা থেকে নির্গত হয়? এই CO2 জীবাশ্ম জ্বালানির দহনে নির্গত হয়। ঠিক আছে, আবার আমাদের নিঃশ্বাসেও নির্গত হয়। ঠিক আছে, CO2, বোঝা গেল? আবার জীবাশ্ম জ্বালানির দহনে নির্গত হয়, এটা মনে রাখবে। ঠিক আছে,
জীবাশ্ম জ্বালানি দহনে তোমাদেরকে এরকমভাবে জিজ্ঞেস করতে পারে যে জীবাশ্ম জ্বালানি দহনে কোন গ্যাস নির্গত হয়, তখন তোমরা বলবে CO2। দেখো গ্রিনহাউস গ্যাস শুধু যে CO2 সেটা নয়, আরও আছে, চলো দেখে নিই। CH4 বা মিথেন। তোমরা কখনো ধান ক্ষেত গেছো? ধানের জমি দেখবে সেখান থেকে বিকট একটি একটি গ্যাস বেরোয়, সেই পচা থেকে, ধানের গোড়া থেকে, পচা ধানের গোড়া যেগুলো থাকে, জল জমে জমে পচে গেছে এরকম, সেখান থেকে যে গ্যাসটি আসে সেটি হচ্ছে মিথেন। দেখো জলাভূমি পচনের ফলে কিন্তু এই গ্যাস নির্গত হয়, ঠিক আছে। এটি হচ্ছে এক প্রকার, এটি হচ্ছে গ্রিনহাউস গ্যাস, ঠিক আছে। দেখো এই CO2 CH4 ছাড়াও O3 ওজোন বা N2O নাইট্রোজেনের অক্সাইড সমূহ, জলীয় বাষ্প CFC, এগুলোও কিন্তু গ্রিনহাউস গ্যাস। এই নামগুলো কিন্তু তোমরা মনে রাখবে, ঠিক আছে। পরীক্ষায় MCQতে দিয়ে দিতে পারে যে নিম্নলিখিত কোনটি গ্রিনহাউস গ্যাস, ঠিক আছে। আবার এরকমও প্রশ্ন আসতে পারে যে নিম্নলিখিত কোনটি গ্রিনহাউস গ্যাস নয়। সুতরাং গ্রিনহাউস গ্যাস নয় এটা কোনগুলো নয় সেটাও তোমাদেরকে জানতে হবে। দেখো মেনলি দুটি গ্যাস নিয়ে তোমাদের প্রশ্ন করা হয়, যে একটা হচ্ছে নাইট্রোজেন আর একটি হচ্ছে অক্সিজেন। এই নাইট্রোজেন অক্সিজেন বায়ুমণ্ডলে অবস্থিত, কিন্তু এরা কিন্তু গ্রিনহাউস গ্যাস নয়। পরীক্ষায় এরকমভাবে প্রশ্ন আসতে পারে যে বায়ুমণ্ডলে উপস্থিত কোন গ্যাসটি গ্রিনহাউস গ্যাস নয়, তখন তোমরা বলবে নাইট্রোজেন নয়তো অক্সিজেন, দুটি হবে, ঠিক আছে। এই জন্য দেখো আমি নাইট্রোজেন এবং অক্সিজেন লিখে কেটে দিয়েছি, ঠিক আছে। অর্থাৎ এরা গ্রিনহাউস গ্যাস হবে না। চলো নেক্সটে দেখি আমরা। নেক্সট দেখো কিছু প্রশ্ন চলে এসেছে এখানে, যে জীবাশ্ম জ্বালানির দহনে বা জীবাশ্ম দহনে নেই, হ্যাঁ আমারই ভুল। দেখো নেক্সট কিছু প্রশ্ন চলে এসেছে এখানে। প্রথম যেটা বলছে জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানির নাম লেখো, তখন তোমরা কী বলবে? কাঠ। মানে অর্থাৎ এমন একটি জ্বালানি যে জ্বালানি জীবাশ্ম জ্বালানি নয় কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, সেটি হচ্ছে কাঠ। বোঝা গেল? জীবাশ্ম জ্বালানি কোনগুলি? দেখো যেসব জ্বালানি দীর্ঘদিন ধরে মাটির তলায় চাপা পড়ে রাসায়নিক পরিবর্তনের ফলে তৈরি হয়েছে, যেমন কয়লা। কাঠ কিন্তু মাটির তলায় চাপা পড়ে কয়েকশো বছর পর বছর ধরে রাসায়নিক পরিবর্তনের ফলে কিন্তু তৈরি হয়নি, ঠিক আছে। কাঠ আমরা সরাসরি পাই গাছ থেকে, কিন্তু কয়লা আমরা সরাসরি পাই না। আমরা পেট্রোল ডিজেল এগুলো পাই না, ঠিক আছে। তাহলে পেট্রোল ডিজেল কয়লা এগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি, ঠিক আছে। কাঠ কিন্তু জীবাশ্ম জ্বালানি নয়, মনে রাখবে। নেক্সট যে প্রশ্ন, স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কী? দেখো বলছে এখানে, আমি প্রথমে তোমাদেরকে বলে দিই যেটা লেখা আছে। দেখো স্থিতিশীল উন্নয়ন হলো সেই উন্নয়ন যা বর্তমান প্রজন্মের প্রয়োজন মেটায় এবং একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটানোর সামর্থ্যের সঙ্গে আপোস করে না। তোমরা তোমরা বুঝতে পারলে না? বুঝতে পারছি। দেখো কয়লা থেকে তাপবিদ্যুৎ উৎপন্ন হয়, ঠিক আছে, মনে রাখো। কিন্তু আমরা অনেক উন্নতি করতে চাই, তাই কি হলো, খুব বেশি অনেক অনেক পরিমাণ কয়লা আমরা শেষ করে দিলাম। ধরো প্রায় সব কয়লা আমরা শেষ করে দিলাম। আমাদের কয়লা এখন যা মজুদ আছে সব কয়লা আমরা শেষ করে বিদ্যুৎ উৎপন্ন করে দিলাম, ঠিক আছে। আমরা উন্নয়ন করে দিলাম, বিদ্যুৎ উৎপন্ন হলে উন্নয়ন হবে, ঠিক আছে, উন্নয়ন হলো। কিন্তু দেখো এটি এমন উন্নয়ন হয়ে গেল যার কারণে কি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে, আমাদের যারা ছেলেমেয়ে আসবে, ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, ভবিষ্যৎ প্রজন্ম যখন আসবে তখন কিন্তু ওরা কিন্তু কয়লা পাবে না। কারণ কি? কারণ আমরা উন্নয়ন করেছি, এমন উন্নয়ন করেছি সবগুলোই লাগিয়ে দিয়েছি। ভবিষ্যতে যে দরকার হবে, ভবিষ্যৎ প্রজন্মের যে প্রয়োজন হবে, ভবিষ্যৎ প্রজন্মের যে চাহিদা একটা আছে, সেই চাহিদা কিন্তু আমরা মনে রাখিনি উন্নয়নের জন্য। তাহলে এই ধরনের উন্নয়ন কিন্তু স্থিতিশীল উন্নয়ন হবে না। স্থিতিশীল উন্নয়ন এমন উন্নয়ন যে মানে যে উন্নয়নের ক্ষেত্রে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের যে চাহিদা সেটি কিন্তু সেটি কিন্তু শেষ হবে না, শেষ করবে না। তার সঙ্গে কিন্তু আপোস করবে না। বোঝা গেল? মানে আমরা উন্নয়ন করব, উন্নয়নের জন্য আমরা উৎসকে কাজে লাগাবো, ঠিক আছে? আমরা রিসোর্সকে কাজে লাগাবো, কিন্তু তার সঙ্গে এমনভাবে কাজে লাগাবো, এমনভাবে উন্নয়ন করব যে উন্নয়ন ভবিষ্যৎ প্রজন্মের উপর কুপ্রভাব ফেলবে না, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবে। দেখো নেক্সট হচ্ছে দুটি বায়োফুয়েলের উদাহরণ দাও। দুটি বায়োফুয়েল হয়ে যাবে কাঠ, কৃষি বর্জ্য। এই যে কাঠ, কৃষি বর্জ্য আছে, এগুলোকে বলা হয় বায়োফুয়েল। এগুলি জ্বালানি, বুঝতেই পারছো। দেখো নেক্সট প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে কোন পদ্ধতিতে তাপ আসে? এটি বিকিরণ হয়ে যাবে, বিকিরণ, ঠিক আছে। বিকিরণ পদ্ধতিতে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে, মনে রাখবে। আজকের স্লাইড এতদূর পর্যন্ত আমি পড়িয়েছিলাম। সো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাতে পারবে, ঠিক আছে। যদি অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। যে কোনো প্রশ্ন তোমাদের যদি কোনো অসুবিধা হয় আমাকে প্রশ্ন করবে। সো ঠিক আছে, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। চলো।